মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা এলাকায় সবুজে ঘেরা এক ঐতিহাসিক স্থাপনা দাঁড়িয়ে আছে, বেতিলা জমিদার বাড়ি। হ্যালো। সরকারি পর্যটন তথ্যেও এটি বেতিলা জমিদার বাড়ি হিসাবে তালিকাভুক্ত এবং বর্তমানে স্থাপনাটি সরকারি ব্যবস্থাপনায় রয়েছে। তবে এই বাড়ির ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি আদৌ কোনো জমিদার প্রাসাদ ছিল কিনা তা নিয়ে মতভেদ রয়েছে। আমরা অটোতে করে চলে গিয়েছিলাম জমিদার বাড়ি। হ্যালো গাইস, আমরা আজকে আসছি বেতিলা জমিদার বাড়িতে। এটা বাইরে থেকে দেখতে একটা ভিনটেজ ভিলার মতোই মনে হয়। কিছু ঐতিহাসিক ও স্থাপনা ভিত্তিক সূত্র বলেছে এটি মূলত সত্যবাবু ও তার পরিবারের মতো ধনী ব্যবসায়ীদের আবাসস্থল ছিল। বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় অবস্থিত। এটি বেতিলা মিতরা ইউনিয়নের একটি ঐতিহাসিক স্থাপনা। মানিকগঞ্জ শহর থেকে বেতিলা মোড় হয়ে অটো, গাড়ি, বাসে যাওয়া যায়। মানিকগঞ্জ সদর উপজেলার সরকারি পর্যটন তালিকাতেও বেতিলা জমিদার বাড়িকে দর্শনীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। বেতিলা জমিদার বাড়ির ইতিহাস বুঝতে হলে প্রথমে জানতে হবে বেতিলা খালের কথা। বাড়িটির কাছ দিয়ে একসময় প্রবাহিত হতো একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা স্থানীয়ভাবে বেতিলা খাল নামে পরিচিত। বিভিন্ন সূত্রে বলা হয়েছে এই খাল ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর সঙ্গে সংযোগ তৈরি করত। একসময় এই জলপথ দিয়ে বড় বড় বজরা, মহাজনী নৌকা ও বাণিজ্যিক নৌযান চলাচল করত। সেই সময় নদীপথই ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম। ফলে নিরাপদ নৌপথের পাশে ব্যবসায়ীদের বসত গড়ে ওঠা খুব স্বাভাবিক ছিল। এই কারণেই ধারণা করা হয় বেতিলার এই এলাকায় ধনী ব্যবসায়ীরা এসে বসতি গড়ে তুলেছিলেন এবং তাদের ব্যবসা ও বসবাসের সঙ্গে এই বিশাল ভবনগুলোর সম্পর্ক তৈরি হয়। বাড়িটির নির্মাতা ও পরিবারের পরিচয় নিয়ে সবচেয়ে বেশি যে নামগুলো পাওয়া যায় তার মধ্যে রয়েছে জ্যোতিবাবু ও সত্যবাবু। একাধিক স্থানীয় সূত্রে বলা হয়েছে কলকাতা থেকে আসা একজন ধনী বণিক জ্যোতিবাবু এই পরিবারের পূর্বপুরুষ ছিলেন। তারা মূলত পাট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়ভাবে প্রচলিত আছে। আরেকটি স্থানীয় বর্ণনায় জ্যোতীন্দ্র কুমার চৌধুরী এবং সতেন্দ্র কুমার চৌধুরীর নাম পাওয়া যায়। তবে তাদের পারিবারিক পরিচয়, সুনির্দিষ্ট সময়কাল এবং বাড়ি নির্মাণের সাল সম্পর্কে নির্ভরযোগ্য সরকারি দলিল সহজলভ্য নয়। স্থানীয় মানুষের কাছে এটি বহু বছর ধরে জমিদার বাড়ি নামে পরিচিত। সরকারি স্থানীয় ওয়েবসাইটেও এটি বেতিলা জমিদার বাড়ি নামে উল্লেখ করা হয়েছে, কিন্তু 2016 সালে প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছিল এটি প্রকৃতপক্ষে কোনো জমিদারের কাচারি বা জমিদারি প্রাসাদ নয়, বরং সত্যবাবুর বসত ভিটা। তিনি ছিলেন একজন পাট ব্যবসায়ী বলে সেখানে উল্লেখ করা হয়েছে। স্থাপত্য নিয়ে গবেষণামূলক একটি লেখাতেও বাড়িটিকে দুই ভাই জ্যোতিবাবু ও সত্যবাবুর নির্মিত ধনী বণিক পরিবারের বাড়ি হিসেবে বর্ণনা করা হয়েছে। বেতিলা জমিদার বাড়ি নামটি প্রচলিত হলেও এটি যে আনুষ্ঠানিকভাবে জমিদার পরিবারের প্রাসাদ ছিল এমন শক্ত প্রমাণ্য দলিল বর্তমানে সহজে পাওয়া যায় না। এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর স্থাপত্য। এখানে পাশাপাশি দুটি বড় দোতলা ভবন রয়েছে। গবেষণামূলক বর্ণনায় এই দুটি ভবনকে একই স্থাপত্য রীতি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে এগুলোকে নালরা জোড়া দালান নামেও পরিচিত। দুটি ভবনের স্থাপত্য পুরনো ঔপনিবেশিক সময়ের প্রভাব দেখা যায়। স্থাপনাটিতে পাওয়া যায় দোতলা ভবন, পুরনো কাঠের জানালা, লোহার নির্মিত বিভিন্ন অংশ, কারুকার্যপূর্ণ কার্নিশ, ফুল লতাপাতার নকশা, বড় খোলা জায়গা, পুকুর ঘাট, পুরনো কূপ, আশেপাশে গাছপালায় ঘেরা বিস্তৃত জায়গা। স্থানীয় বর্ণনা অনুযায়ী
দুটি দোতলা ভবনের নিচতলায় মোট 16টি কক্ষ এবং দ্বিতীয় তলায় মোট 14টি কক্ষ ছিল, অর্থাৎ দুই ভবন মিলিয়ে প্রায় 30টি কক্ষ। দুই তলাতেই খোলা জায়গা ছিল বলে স্থানীয়রা জানায়। এছাড়াও বিশাল জায়গা জুড়ে বাড়ির প্রাঙ্গণ ছিল। এ ধরনের বড় পুকুর, ঘাট ও আলাদা আবাসিক ভবন থেকে বোঝা যায় এটি শুধু সাধারণ কোনো গ্রামীণ বাড়ি ছিল না, বরং সে সময়ে সচ্ছল ও প্রভাবশালী পরিবারের বড় আবাসিক কমপ্লেক্স ছিল এটি। কেন এখানে এত বড় বাড়ি তৈরি হয়েছিল? এর অন্যতম কারণ হতে পারে পাটের ব্যবসা ও নৌপথ। ব্রিটিশ আমলে বাংলার অর্থনীতিতে পাট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য। নদীপথ ছিল পাটসহ বিভিন্ন পণ্য পরিবহনের প্রধান মাধ্যম। বেতিলা খালের সঙ্গে ধলেশ্বরী ও কালীগঙ্গার যোগাযোগ থাকায় ব্যবসায়ীদের জন্য এই এলাকা ছিল সুবিধাজনক। ফলে কলকাতা ও অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা ছিল। স্থানীয় ইতিহাস অনুযায়ী জ্যোতিবাবু ও সত্যবাবুর মতো ব্যবসায়ীরা এই নৌপথে ব্যবসার জন্য ব্যবহার করতেন এবং পরবর্তীতে এখানে তাদের আবাস গড়ে ওঠে। বাড়িটি ঠিক কোন সালে নির্মিত হয়েছে, কে প্রথম নির্মাণ করেছিলেন এবং কত বছর ধরে এখানে কোনো পরিবার বসবাস করছে, এসব বিষয়ে নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ দলিল তথ্য পাওয়া কঠিন। তবে বিভিন্ন সূত্র এটিকে শতবর্ষ বা ব্রিটিশ আমলের স্থাপনা হিসেবে বর্ণনা করেছে। তাই ঠিক 100 বছর, 120 বছর বা নির্দিষ্ট কোনো সাল নিশ্চিতভাবে বলা উচিত নয়, যতক্ষণ না পুরনো দলিল, ভূমি রেকর্ড বা স্থাপত্য জরিপ থেকে তা নিশ্চিত করা যায়। স্থানীয় প্রবীণদের বর্ণনায় সত্যবাবুর সঙ্গে জমি বন্ধক রাখার একটি ঘটনা পাওয়া যায়। এটি বর্ণনায় বলা হয়েছে 1936 সালে 5 ফেব্রুয়ারি কাফাটিয়া এলাকায় একজন ব্যক্তি 91% জমির দলিল বন্ধক রেখে 300 টাকা নিয়েছিলেন। পরে টাকার অঙ্ক সুদে আসলে বেড়ে যায় এবং জমি ফেরত নেওয়া নিয়ে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং বহু বছর পর জমি ফেরতের ঘটনা ঘটে বলে স্থানীয়রা উল্লেখ করেছেন। তবে এটি স্থানীয় মৌখিক ইতিহাসের ওপর নির্ভরশীল, তাই আদালতের মূল নথি বা সরকারি দলিল হাতে না পাওয়া পর্যন্ত এটিকে নিশ্চিত ঐতিহাসিক সত্য হিসেবে উপস্থাপনা করা কঠিন। বেতিলা জমিদার বাড়ির সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো এর বর্তমান সংরক্ষণ পরিস্থিতি। বিভিন্ন পর্যটন ও ভ্রমণ বিষয়ক প্রতিবেদনে বাড়িটির অযত্ন, শ্যাওলা, আগাছা, দেয়াল ও স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুরনো জানালা, দরজা ও বিভিন্ন কারুকার্য সময়ের সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। একসময় যে বাড়িটি ছিল ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক, আজ সেখানে সময়ের ক্ষত স্পষ্ট। এই বাড়িটি পুরনো স্থাপত্য ও পরিবেশ চলচ্চিত্র নির্মাণকারীদের কাছেও আকর্ষণীয়। সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই স্থাপনাকে ঘিরে চলচ্চিত্র ও নাটকের শুটিংয়ের কথাও উল্লেখ করা হয়েছে। পুরনো দেয়াল, বিশাল প্রাঙ্গণ, গাছপালা, পুকুর ও ঔপনিবেশিক স্থাপনা সবকিছু মিলিয়ে এটি ঐতিহাসিক পটভূমির দৃশ্য ধারণের জন্য স্বাভাবিকভাবেই বহুত আকর্ষণীয়। বালিয়াটি প্রাসাদের মতো বিখ্যাত ঐতিহাসিক স্থাপনাগুলোর তুলনায় বেতিলার বাড়িটি অনেক বেশি অজানায় রয়ে গেছে। এর নির্মাণ সাল, পরিবারের পূর্ণ বংশ পরিচয়, জমিদারি ছিল কিনা, তাদের ব্যবসার বিস্তার, সম্পত্তির পরিমাণ, এসব বিষয়ে পূর্ণাঙ্গ গবেষণা খুব কম হয়েছে। ফলে বর্তমানে বাড়িটির ইতিহাসের একটি বড় অংশ স্থানীয় প্রবীণ মানুষের স্মৃতি। এই বাড়িটির গুরুত্ব শুধু এর পুরনো দালানি নয়, এটি মানিকগঞ্জের একটি সময়ের সাক্ষী। এখানে একসঙ্গে পাওয়া যায় নদীপথের ইতিহাস, পাট ব্যবসায়ের ইতিহাস, বণিক সম্প্রদায়ের উত্থান, ঔপনিবেশিক স্থাপনা, গ্রামীণ আভিজাত সমাজের জীবনযাপন, পুকুর, মন্দির ও অন্যান্য স্থাপনা।